এখানে আমরা অনেকবার এসেছি, তাই না? হ্যাঁ, জায়গাটা আমার দারুণ ভালো লাগে। কিন্তু এখন আর আমার ভালো লাগে না। কেন? যাকে ভালোবাসলাম তাকে যদি জীবন সঙ্গিনী করতে নাই পারি, তাহলে এই সুন্দর পরিবেশ আমার কাছে শুধু কল্পনাই মনে হবে। আজ হঠাৎ কল্পনার কথা বলছো কেন রাজু? লেখাপড়া শেষ করে ইচ্ছে করলে কোটিপতি বাবার ব্যবসা বাণিজ্য বুঝে নিয়ে কোটিপতির ছেলেকে বিয়ে করে ঘর সংসার করতে পারতাম। রাজু, ছোটবেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশে চাকরি নিলাম। 2 দিন পর FBI ট্রেনিং এর জন্য সুদূর আমেরিকায় পাড়ি দিতে হবে। সত্যি তুমি আমেরিকা যাচ্ছ? ভেরি গুড নিউজ। নিশাত, তুমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করো। আমার মতো বেকার রাজুর জীবনে এসে তুমি আর যন্ত্রণা তুলে নিও না। ও কথা বলো না রাজু। আচ্ছা, তুমি কি মনে করো আমি তোমাকে ভুলে গিয়ে কখনো সুখী হতে পারবো? আর তুমি বা পারবে আমাকে দূরে সরিয়ে রাখতে? নিশাত। রাজু, মানুষের জীবনে অনেকবারই হয়তো ভালোবাসা আসতে পারে, কিন্তু এই নিশাতের জীবনে একবারই ভালোবাসা এসেছে, সে হলো তুমি, শুধু তুমি। কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা ধরে যায়, বুঝে নিতে হয় চোখের ভাষায়। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখেরই ভাষায়। প্রশ্ন করো আকাশকে, প্রশ্ন করো সাগরকে, কত ভালোবেসেছি তোমার। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখের ভাষায়। চোখেরই আড়াল নয় তো আড়াল, হৃদয়ে তুমি আছো চিরকাল। চোখেরই আড়াল নয় তো আড়াল, হৃদয়ে তুমি আছো চিরকাল। বন্ধু আমি তোমারি, সঙ্গী আমি তোমারি, শত সুখে শত বেদনা। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখের ভাষায়। তোমার প্রেমে একটু ছোঁয়ায় হাজারো বছর বেঁচে থাকা যায়। তোমারই প্রেমে একটু ছোঁয়ায় হাজারো বছর বেঁচে থাকা যায়। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়,
বুঝে নিতে হয় চোখেরই ভাষায়। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয় চোখেরই ভাষায়। প্রশ্ন করো আকাশকে, প্রশ্ন করো সাগরকে, কত ভালোবেসেছি তোমায়। কিছু কিছু কথা মুখে বলা যায়, কিছু কিছু কথা না বলা রয়ে যায়, বুঝে নিতে হয়। মা, তুমি আর কত কষ্ট কর। তোমার এই বেকার ছেলে, তোমার এই বেকার বিশ্ববিদ্যালয়ের সব তোমার কোনো কাজে আসতে পারছে না। এ যে কত বড় কষ্টের, তোমাকে আমি চিন্তা করিস না বাবা, আমার বিশ্বাস আল্লাহ তোকে একটা ব্যবস্থা করে দেবেনি। ঈশাত আপু, আপনি কেমন? ভালো। এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো, তাই না? মনে তো সবসময় পড়ে মা, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় সময় করে উঠতে পারি না। কি ব্যাপার মিস্টার রাজু, এত নীরব কেন? ইয়ে মানে আর বলো না মা, ছেলেটি আমার বড় হতাশায় ভুগছে। এত হতাশ হলে চলবে কেমন করে? আরে এসব বাদ দাও, কি জন্য এসেছো তাই বলো। আপু আর কি বলবে, আপু তো আমাদেরকে দেখতে এসেছে। তুই বড় বেশি কথা বলিস না, কর পড়তে বস। এখন বলো কেন এসেছো? আমি এসেছি তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। ভাবি, শুধু ভাইয়াকে নিয়ে যাবে, আমাদেরকে নেবে না? কর। ওর কথায় কিছু মনে করো না মা। তা হঠাৎ রাজুকে তোমাদের বাসায় নিয়ে যাবে মানে? আব্বু রাজুর সঙ্গে পরিচিত হবেন তাই। তোমার বড়লোক বাবা পরিচিত হবে আমার মতো বেকার ছেলের সাথে? আমি যাব না বাবা। যাবি না মানে? অবশ্যই যাবি। না মানে মা, তুই না গেলে নিশাত তার বাবার কাছে ছোট হয়ে যাবে। তাছাড়া ওর বাবা তো তোর বাবার মতোই। যাও, ওকে ধরে নিয়ে যাও। এসো। আরে আরে কি করছো? এসো না। আচ্ছা যাচ্ছি। যাও ভাইয়া। হবু শ্বশুরের পায়ের ধুলো নিয়ে এসো। আরে তবে রে, চলো না। যাও। আব্বু এসো। রাজু, আব্বু তুমি যার সাথে পরিচিত হতে চেয়েছিলে এই সেই রাজু। রাজু আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া, তুমি যাও। আচ্ছা হুজুর। নিশাত মামনি, তুমি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি ততক্ষণে রাজুর সঙ্গে আলাপ করি। ওকে আব্বু। তো, বাসায় কে কে আছেন? মা আর একমাত্র ছোট বোন। তোমার প্রফেশন, এখন কি করছো? লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সংসার চলছে কিভাবে? মা প্রফেসরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ও, তার মানে গরিব। আচ্ছা, নিশাত যে তার কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তা নিশ্চয়ই তোমার জানা আছে। জি। নিশাতকে তুমি ভালোবাসো? জি। বাহ, চমৎকার। 4 বন্ড প্রফেসরি করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অতি কষ্টে সংসার চালাচ্ছে, আর সেই ছেলে তুমি কিনা বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। বাহ, তোমাদের মতো ছেলেরা বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির সন্ধ্যা বড়লোক হওয়ার লোভে অর্থ সম্পদশালী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। চৌধুরী সাহেব, আপনি ভুল বলছেন। আমি অর্থ প্রতিপত্তির লোভে আপনার মেয়েকে ভালোবাসিনি।
আমি তোমাকে বখাবার পথ করে দিচ্ছি। আমি তোমাকে ব্যবসার জন্য টাকা, প্রচুর টাকা দেব, কিন্তু শর্ত একটাই, তুমি নিশাতের জীবন থেকে সরে দাঁড়াবে। মাফ করবেন চৌধুরী সাহেব, আপনি হয়তো টাকা দিয়ে গোটা দেশটাকেই কিনতে পারবেন, কিন্তু এই রাজুর ভালোবাসাকে আপনার সমস্ত সত্যের বিনিময়েও কিনতে পারবেন না। সাহেব, আমি আমার শিক্ষা থেকে এইটুকু জেনেছিলাম, যারা বংশীয়ভাবে সম্পদশালী তাদের মন নাকি হয় সমুদ্রের মতো বিশাল। আজ আপনার আচরণ আমার সেই ধারণাকে ভুলে পরিণত করেছে। যাবার আগে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের জীবন থেকে দূরে সরে দাঁড়াবো। দাও রাজু, আমি তোমার সাহসের তারিফ করি, কারণ আজ পর্যন্ত চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। আর আজ তুমি অনেকটা বলেছেন, আরো কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই, আমি তোমার মতো সৎ, সাহসী, বুদ্ধিমান ছেলেকেই খুঁজছিলাম। আব্বু, রাজুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন রাজুকে তো পছন্দ হতেই হবে। মতি মিয়া, হুজুর, রাজুকে আগামী কাল থেকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে করিম বসকে একটু শান্তি দিতে চাই। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, বাবার ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব তো ছেলেকেই বুঝে নিতে হয়। তাছাড়া নিশাদ দেশের বাইরে গেলে আমাকে কে দেখবে? ঠিক আছে, তোমার ছেলে হতে আপত্তি থাকলে আব্বুকে সরাসরি বলে দাও। রাজুর আপত্তি থাকবে মানে? ওকে পারতেই হবে। এখন থেকে না পারলে ভবিষ্যতে কি করবে? তাছাড়া আমি তো রাজুকে অনুগ্রহ করছি, বরং রাজু যদি অনুগ্রহ করে। হে আপনি কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনার আদেশ আমার শিরোধার্য। সদাগর, সমুদ্রপথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আকাশপথ আমাদের জন্য খোলা রয়েছে। তাই বিমানে মিস্টার ওয়াংচু 5 কোটি টাকার স্বর্ণ নিয়ে আজই বাংলাদেশ আসবে। আমাদের প্রতি কি নির্দেশ লিডার? তোরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে সাবধানে আমার হেডকোয়ার্টারে নিয়ে আসবি। ওকে? ওকে। ওকে লিডার। হ্যালো, বল, কেন ডেকেছিস? একটা জরুরি কাজেই তোকে ডেকেছি। বেশ করেছিস। তা ছেলেটি কে? এ হচ্ছে হাসিবুল ইসলাম রাজু। ইনি হচ্ছেন আমার বন্ধু, মামুন অ্যান্ড করিম গ্রুপের পার্টনার মিস্টার করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বক্স, আমি কোম্পানির কোনো কাজে তোকে সহযোগিতা করতে না। আমি কি কোনোদিন তোর সাহায্য সহযোগিতা চেয়েছি? তবু এই কোম্পানিতে আমার একজন প্রতিনিধি দরকার, যে আমার পক্ষ হয়ে তোর পরিশ্রমে শেয়ার করবে। প্রতিনিধিটি নিশ্চয়ই তোর এই রাজু। That's true. তোর আপত্তি না থাকলে আমার অফিসিয়াল সব কাজকর্ম ওকে বুঝিয়ে দিস। রাজু অন বিহাফ অফ মি আমার চেম্বারে বসে ওর যোগ প্রমাণ করে তোকে সন্তুষ্ট করতে পারবে। ওয়েল, তুই যদি রাজুর প্রতি খুশি থাকিস তাহলে আমিও খুশি। কারেক্ট, তোর কাছ থেকে আমি এরকমই জবাব আশা করেছিলাম বন্ধু। তাহলে রাজু, আগামীকাল সকাল থেকে তুমি আমার চেম্বারে বসে কাজকর্ম শুরু করে দাও। আমরা দেবার চোখ এই দুনিয়ায় কারও নেই। কি ব্যাপার? কি হয়েছে? কি হয়নি বলো? মামুন আজ আমাকে বন্ধুত্বের যোগ্য পুরস্কার দিয়েছে। ভাইজান আবার কি করেছেন? আরে কোথাকার কোন রাস্তার ছেলে ধরে এনে আমার পাশে বসিয়েছে। ব্যবসার মূলধন চৌধুরী হতে পারে, কিন্তু অনেক পরিশ্রম করে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আমি দাঁড় করিয়েছি। তাই বলে ও আমাকে অবিশ্বাস করবে, অপমান করবে? কে তোমাকে অপমান করেছে ড্যাড? কার এত বড় স্পর্ধা? কে সে? জানি না কে সে, কি ওর পরিচয়। শুধু জেনেছি ও মামুন চৌধুরীর প্রিয়ভাজন রাজু
ও মামুন অ্যান্ড করিম গ্রুপের নতুন প্রতিনিধি নিযুক্ত হয়েছে। তুমি অযথাই মাথা গরম করছো ড্যাড। চৌধুরী আঙ্কেলের সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, আজও হবে না। রাজুকে তুমি না চিনলেও আমি চিনি। ওই রাজুই হচ্ছে নিশাতের বন্ধু। রাজু নিশাতের বন্ধু? মা, আখি, মা, বাবা এসেছিস তুই? নে ধর। মা, আমার চাকরি হয়ে গেছে। নিশাতদের মামুন অ্যান্ড করিম গ্রুপে আমার চাকরি হয়ে গেছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ শুকরিয়া। সত্যি তুমি অসহায়। মাগো, তোমাকে আর কলেজের প্রফেসরই করতে হবে না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া, আখির পড়ার খরচ নিয়ে তোমাকে আর একদম চিন্তা করতে হবে না। আমার লক্ষ্মী বোনটিকে আমি ইস করাবো, আমার বাবার স্বপ্ন পূর্ণ করব। ভাইয়া, কি ব্যাপার ভাইয়া, মিষ্টির প্যাকেট, এনি গুড নিউজ? ইয়েস রবিন, আমার চাকছে। এবার তোমার একটা চাকরি হয়ে গেলেই আমার লক্ষ্মী বোনটিকে তোমার হাতে তুলে দেব। এখানে দাঁড়িয়ে কথা বলবি না ঘরে যাবি? হ্যাঁ হ্যাঁ, চলো মা। চল ঘরে চল। চলো। হিসাবে প্রায় 5 কোটি টাকার গরমিল। চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব, আমার চেম্বারে একটু আসুন। আসসালামু আলাইকুম স্যার। বসুন। এই দেখুন, বিভিন্ন সময় কোম্পানি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা নগদ তুলেছে, কিন্তু টাকাগুলো কোন খাতে খরচ হয়েছে লেজার বুকে তার কোনো হিসাব নেই। স্যার, এই টাকা ব্যয়ের ব্যাপারে এমডি বক্স সাহেবই বলতে পারবেন। চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি বলতে পারছেন না? এই কোম্পানিতে চাকরি করছেন কেন? যান, এমডি সাহেবকে গিয়ে বলুন আমি 5 কোটি টাকার হিসাব চেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট? সামান্য একটা কর্মচারী আসতে না আসতেই আমার কাছে টাকার হিসাব চেয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। রাজু, চিফ অ্যাকাউন্টেন্টের কাছে শুনলাম তুমি নাকি আমার কাছে 5 কোটি টাকার হিসাব চেয়েছো। জি স্যার। মিস্টার রাজু, ব্যবসা বাণিজ্যের কিছুই তুমি বোঝো না, তাই ব্যবসার টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু স্যার, এতগুলো টাকা? মিস্টার রাজু, যে বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে একটি টাকারও হিসাব চাইনি, আর তুমি কিনা তার প্রতিনিধি হয়ে, আই মিন একজন সামান্য কর্মচারী হয়ে আমার কাছে টাকার হিসাব চাইছো? স্যার, চৌধুরী সাহেব আমাকে সমস্ত ব্যবসার আয় ব্যয়ের হিসাব আপ টু ডেট করতে বলেছেন। এই দায়িত্ব পালন করার জন্য কোম্পানিতে একজন হিসাব রক্ষক আছে। সেটা আমি জানি, তাই আপনার বন্ধু চৌধুরী সাহেবের প্রতিনিধি হয়ে সমস্ত ব্যবসার হিসাব অডিট করার অধিকার আমার আছে। রাজু, মামুন চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তিলে তিলে যে বিশ্বাসের প্রাসাদ আমি গড়ে তুলেছি, আমি আশা করব সেই প্রাসাদে চির ধরার চেষ্টা তুমি করবে না। ওয়েল, বিশ্বাসের প্রাসাদ যে গড়ে তোলে তাকেই কিন্তু রক্ষা করতে হয়। আর প্রাসাদের ভিত যদি শক্ত হয় তাহলে সেই প্রাসাদের চির ধরা তো দূরের কথা, দেয়ালেও আঁচল লাগতে পারে না। মামুন অ্যান্ড করিম গ্রুপের ভিত অনেক শক্ত। তুমি এখানে ঢিল ছুটতে চেষ্টা করো না, সেই ঢিল তোমার গায়ে লাগবে। আপনি আমাকে ভটাচ্ছেন? আপনিও জেনে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে ঢিল ছোড়াই আমার নীতি। আর যদি ঢিল ছুটতেই হয় তাহলে শক্ত হাতেই ছুড়ব। রাজু, 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 রাজুকে যেভাবে হোক কন্ট্রোল করতেই হবে, নইলে এতদিনের আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। লিডার, ওই রাজুকে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। সময় হলে আমি বলবো। আচ্ছা, তুমি? এই যে সাহেব,
অফিসের ডিউটি পালন করতে গিয়ে আমার কথা ভুলেই বসে আছো। তোমার ছুটি। এখন বলুন ম্যাডাম, কি ডিউটি পালন করতে হবে? রাজু, আগামীকাল মর্নিং ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছি। তাই নাকি? ব্যবসা বাণিজ্য যেমন দেখছো, তেমনি আব্বুকে দেখার দায়িত্বটাও আমি তোমার উপর ছেড়ে দিলাম। এমন মন খারাপ করে থাকলে চলবে? তুমি দেখো, বিদেশ থেকে ফিরে এসে আমি তোমার বউ হব। লক্ষ্মী বউ। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। যত সুখ আছে তার চেয়ে বেশি সুখ তোমার কাছে। এই পৃথিবীতে যত সুখ আছে তার চেয়ে বেশি সুখ তোমার কাছে। প্রাণেরই বাঁধনে তুমি এমনি করে বেঁধে রেখো এই প্রাণ। ও জান রে আমার জান, ও জান রে আমার জান। তোমাকে পেয়েছি আমি আপন করে, স্বর্গের সুখ যেন আমার ঘরে, এ যেন বিধাতার দান। জান রে আমার জান। ও জান রে জান। এই তুমি আমি রব এক হয়ে, যতই আসুক ঝড় এ দুটি হৃদয়ে। এই তুমি আমি রব এক হয়ে, যতই আসুক ঝড় এ দুটি হৃদয়ে। জীবনে মরণে শুধু ভালোকে যাব, চাই না তো প্রতিদান। ও জান রে আমার জান, ও জান
সুখ যেন আমি ঘরে এই যেন বিধাতারি গান ও জান রে আমার জান ও জান রে আমার জান সুলতান, মরি তুই আমারও কাঁদছিস? মা, আমার আর কান্না ছাড়া কি আছে বলো? বলি, সুলতানের জন্য কেঁদে কেঁদে নিজের জীবনটাকে নষ্ট করবি? মা গো, সুলতান তো এখন পুলিশ ইন্সপেক্টর, ওর হাতে আমাকে তুলে দিতে তোমাদের আপত্তি কোথায়? মরি, সামান্য একটা পুলিশের চাকরি করে ও তোমাকে পাবার যোগ্যতা রাখে না। তুমি হয়তো ভুলে গেছো মৌরি, কোন সোসাইটিতে তুমি মানুষ হয়েছো। তোমার ড্যাডি এইসব কথা শুনলে তোমাদের দুজনকে জ্যান্ত কবর দেবে। তবু তোমার বাবা তার সম্মানে আঘাত হানতে দেবে না। মা, নিশা তো পুলিশে চাকরি করে। হ্যাঁ করে, সেটা শখের বসে, জীবন বাঁচাবার জন্য নয়। কারণ নিশাত কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার পারিবারিক মর্যাদা কত সে কথাটা একবার দেখো। এসব তুমি কি বলছো রাজু? বলছি, করিম আঙ্কেল কোম্পানির নামে বিভিন্ন সময় 5 কোটি টাকা ড্র করেছে, কিন্তু টাকা কোন খাতে ব্যয় হয়েছে তার কোনো হিসাব লেজার বুকে নেই। টাকার হিসাব বক্সের কাছে চেয়েছো? জি, চেয়েছিলাম, কিন্তু উনি হিসাব নিকাশের ব্যাপারে আমাকে মাথা কামাতে নিষেধ করেছেন। ঠিক আছে, আমি এ ব্যাপারে বক্সের সাথে আলাপ করব। বল, কি এমন কথা যার জন্য আমাকে এখানে আসতে হলো? কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোকে এখানে ডেকে এনেছি। স্মরণ করিয়ে দিতে এসেছি তোর অতীত। অতীত? হ্যাঁ, অতীত। মনে পড়ে লেখাপড়া শেষ করে চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরে ফিরতিস, না খেয়ে এই জায়গায় কত সময় কাটিয়েছিস। আর এখান থেকেই তোকে তুলে নিয়ে আমি তোকে চাকরি দিয়েছিলাম। এই সব শুনে কি তুই আমাকে এখানে আসতে বলেছিস? আমি জানতে এসেছি যে বিশ্বাস করে আমার ব্যবসার দায় দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা তুই কতটুকু রেখেছিস? চৌধুরী, তুই তো কোনোদিন আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলিসনি, কিন্তু আজ তুই বলতে বাধ্য করেছিস। আরে হিসেবের খাতায় ফাঁকি দিয়ে 5 কোটি টাকা আত্মসাৎ করলেও আমি কিছু মনে করতাম না, কিন্তু তুই আমার সরলতার সুযোগে আমার প্রতিষ্ঠানে স্মাগলিং ব্যবসা শুরু করেছিস। এসব তুই কি বলছিস? আরে তুই কি ভেবেছিস আমি কোনোদিনই তোর অপকর্মের কথা জানতে পারবো না? আমি কোনোদিন ভাবতে পারিনি তুই আমাদের বন্ধুত্বের হিসাব এইভাবে গরমিল করে দিবি। আর আমিও ভাবতে পারিনি সামান্য একটা রাস্তার ছেলেকে দিয়ে তুই আমাদের বন্ধুত্বের মাঝে দেয়াল তৈরি করে তুলবি। রাজু আমার বিশ্বস্ত প্রতিনিধি, তোর কাছে টাকার হিসাব চেয়ে সে কোনো অন্যায় করেনি। রাজুর স্পর্ধা আমার আত্মসম্মানে আঘাত এনেছে। তোর স্পর্ধা কিন্তু আমার আত্মসম্মানে আঘাত করেনি। রাজু আমার প্রতিনিধি হয়ে তোর অপকর্মের কথা আমার কাছে বলে সাহসিকতা ও সততার পরিচয় দিয়েছে। তুই আমার বন্ধু, তাই তোকে আমি 15 দিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে আমার 5 কোটি টাকা হিসাব বুঝিয়ে দিবি। আর আমার প্রতিষ্ঠানে কোনো স্মাগলিং কার্যকলাপ চলবে না। এই সময়ের মধ্যে নিজেকে সংশোধন করতে না পারলে আমি তোকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে বাধ্য হব। চৌধুরী, তোমার বুকে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস সেই আগুনে তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো।
রাজু, ওরা কারা আর কেন তোমার উপরে আক্রমণ করেছিল? আমারও তো একই প্রশ্ন, ওরা কারা? সদাগর, দুর্বল বাহিনী নির্ধ করা যায় না। ভালোই করেছিস, ওইসব হারামখোরের বাচ্চারা এখন আমার সামনে থাকলে খুন হয়ে যেত। তোরা রাজুকে খুন করতে ব্যর্থ হয়েছিস, তাই এবার আমি নিজেই ফাইনাল খেলা খেলবো। ফাইনাল খেলা। করিম বক্স তোমাকে হিসাব বুঝিয়ে দেয়নি? না আঙ্কেল, উনি আজ অফিসেই আসেননি। তাই নাকি? আঙ্কেল আঙ্কেল বাইরের আবহাওয়া ভালো নেই, আমি আজ আসি। আমার বাড়ির থেকে না খেয়ে যাবে তা কি হয়? যাও, হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসো। হয়েছে হয়েছে। আঙ্কেল, আকাশের অবস্থা খুব খারাপ, আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম বক্স, খুনি বেঈমান, তোকে আমি পুলিশে দেবো। যা, থানায় পৌঁছাবার আগে ওকে শেষ করে দে। চলো, 15 দিনের সময় দিয়েছিলি না? এই সময়ের আগে তোকেই পরে পরে পাঠিয়ে দিলাম। চৌধুরী সাহেব কখন খুন হয়েছে বলতে পারো? তা বলতে পারবো না। রাজুকে স্যার অফিসে নতুন চাকরিতে ঢুকছে। বাড়ির সবাই কি এখানে আছে? একজন নাই স্যার, মতি স্যার। গত রাত থেকে ওনার খুঁজে পাওয়া যাইতেছে না। হ স্যার, রহিম ঠিকই কইছে। স্যার, তোকে কে খুন করলো বন্ধু? তোকে কে খুন করলো? আমি দেখছি, আপনার ফোর্স থেকে সমস্ত বাড়ি তল্লাশি করে দেখুন কোথায় কোনো আলামত পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। তাতে যে চোখ রাঙিয়ে কথা বলে সে আর দুনিয়ার আলো দেখতে পায় না, তার স্থান হয় অন্ধকার কবরে। ইয়েস লিডার, মামুন চৌধুরীকে পাঠালেন কবরে, আর এইদিকে বিনা দোষে খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে সত্যবাদী পুরুষ রাজু। ফাঁসি থেকে ওকে কেউ
বাঁচাতে পারবে না লিডার? ইয়েস নাগমা, ইয়েস। মামুন অ্যান্ড করিম কোম্পানি এখন আমার হাতের মুঠোয়। চৌধুরীর মেয়ে নিশাদ ফিরে এসে যদি আমার কথা মতো চলে, ভালো। কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। বিশ্বাস আমিও করি না, কিন্তু আখি, আইনকে আমরা কি দিয়ে বিশ্বাস করাবো যে রাজু ভাইয়ার মতো লোক খুন করতে পারে না? রবিন, আমাদেরকে যেভাবেই হোক আইনের কাছে সত্যকে প্রতিষ্ঠিত করে ভাইয়াকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। হ্যাঁ, তাই করতে হবে, কিন্তু রাজু ভাইয়ার আংটিটাই আইনের কাছে তাকে দোষী সাব্যস্ত করেছে। ভাইয়া যে খুন করেছে একটা আংটি তার যথেষ্ট প্রমাণ নয়, আইনের কাছে তা তুলে ধরতে হবে। তুমি ঠিকই বলেছো। রবিন, ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। রবিন, আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। ছোটবেলায় মাকে হারানোর পর থেকে চৌধুরী ভাইজান নিশাদকে কখনো মায়ের অভাবটুকু বুঝতে দেননি। আজ মেয়েটা একেবারে এতিম হয়ে গেল। আমার ভাবতে অবাক লাগে, রাজু নিশাদের এত বড় ক্ষতি করতে পারে। পারে পারে, রাজুর মতো শিক্ষিত ছেলেরাই সততার লেবাস পরে স্বার্থ হাসিলের জন্য খুন করতে পারে। কিন্তু আব্বু, রাজু আত্মপ্রতিপত্তির লোভে চৌধুরী আঙ্কেলকে খুন করবে কেন? আর নিশাতের ভালোবাসা যখন আঙ্কেল মেনে নিয়েছিল, সেখানে রাজুই হতো সমস্ত সয় সম্পত্তির মালিক। আব্বু, আমার মনে হয় এই খুনের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাও তুমি? এমনও তো হতে পারে মতি চাচাই মামুন আঙ্কেলকে খুন করে আত্মগোপন করে আছে। অসম্ভব। মতি মিয়া যদি চৌধুরীকে খুন করতে চাইতো তাহলে অনেক আগে করতে পারতো। তাহলে মতি চাচা আজ কোথায়? ওই রাজু তাকেও খুন করে লাশ গুম করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজুকে যতটা দেখেছি, জেনেছি, রাজু এভাবে খুন করতে পারে সে আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে পুলিশের কিছুই আসে যায় না, কারণ রাজু যে খুনি ওদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। শোনো, নিশাদ বিদেশ থেকে আসছে, ওকে কিভাবে সামলাবে সে কথা ভাবো। ওকে? হ্যাঁ। কেমন করে কাটালে বিদেশে? বিদেশে খুব ভালো সময় কেটেছে, তুই থাকলে আরো মজা হতো। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আপনারা সবাই আমাদের বাড়িতে? আব্বু, মতি চাচা, ওনাদের তো দেখছি না। আঙ্কেল, কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? বাবু, তোমার আব্বু আর নেই। না আঙ্কেল, না, আমি বিশ্বাস করি না। তোমার আব্বু খুন হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী আঙ্কেল খুন হবার রাত থেকে মতি চাচা উধাও। মতি চাচা কখনো আব্বুকে খুন করতে পারে না, কখনো পারে না। তুমি ঠিকই বলেছো মা, তোমার আব্বুকে খুন করেছে সে যাকে তোমার বাবার চেয়ারে বসিয়ে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। সে তোমার ভালোবাসার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। সে রাজু। না না, রাজু আমার এত বড় সর্বনাশ করতে পারে না। রাজু এতটা নিষ্ঠুর অমানুষ হতে পারে না। পারে পারে পারে। ওই রাজু 5 কোটি টাকা আত্মসাৎ করে হিসাব মিলাতে না পেরে তোমার বাবাকে খুন করে পালিয়েছে। রাজু পালাবার সময় তোমার দেওয়া আংটি এবং রক্তমাখা চাকু ফেলে যায়। যা এখন পুলিশ হেফাজতে আছে। আমি কিভাবে বিশ্বাস করব যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সে রাজু আমার বাবাকে খুন করেছে, খুন করেছে। আব্বু, 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 আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতক রাজু তোমাকে খুন করেছে। আব্বু খুন করেছে। কসম তোমার এই কবরের মাটি,
ওই খুনি রাজুকে গ্রেফতার করে আইনের কঠিন শাস্তি আমি দেবই। হ্যাঁ নিশাত, তোমাদের বাসা তল্লাশি করে এই চাকু আর এই আংটিটি আমরা উদ্ধার করেছি। স্যার, আমি এই আংটিটি একদিন রাজুর হাতে পরিয়ে দিয়েছিলাম। আমি সন্দেহ করছি খুন করার পর রাজু তার রক্তমাখা হাত পরিষ্কার করতে গিয়ে আংটি এবং চাকু ব্যাসিনের কাছে রেখে যায়। স্যার, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই স্যার। রাজুকে আমি ছাড়বো না। ডোন্ট বি এক্সাইটেড নিশাত। খুনি রাজুকে গ্রেপ্তার করার জন্য আমি ইন্সপেক্টর সুলতানকে দায়িত্ব দিয়েছি। স্যার, আজ অনেক দিন হয়ে গেছে ইন্সপেক্টর সুলতান রাজুকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ইন্সপেক্টর সুলতান স্যার, একজন পুলিশ অফিসারের পিতাকে খুন করে খুনি আত্মগোপন করে থাকবে, আর তুমি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি বিনষ্ট করবে? স্যার, শহরে আনাচে কানাচে প্রতিটি জায়গায় রাজুকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি, কিন্তু কিন্তু তুমি রাজুকে গ্রেপ্তার করতে পারছো না। জি, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাকে বাধ্য হয়ে এই কেস অন্য কারো উপর ন্যস্ত করতে হবে। স্যার, আপনার অনুমতি পেলে আমি ইন্সপেক্টর সুলতানকে সব দিক দিয়ে এই কেসের ব্যাপারে সাহায্য করতে পারবো। কিন্তু নিশাত, স্যার, আমার শরীরে বইছে এক আদর্শবান পিতার রক্ত। সেই খুনির ভালোবাসা কেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোয় এনে দিলেও আইনের হাত করা পরিয়ে আমি রাজুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবই। ওকে নিশাত, রাজুকে গ্রেপ্তার করার জন্য তোমাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলো। আমাকে দাও। আও। মামনি, তুমি এসো এসো। সমস্ত ঘর বাড়ি তল্লাশি করে রাজুকে গ্রেফতার করো। দাঁড়ান, যাও। নিশাত, তুমিও বিশ্বাস করো রাজু তোমার বাবাকে খুন করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার বিশ্বাসঘাতক ছেলে রাজু আমার আব্বুকে খুন করেছে। আপু, একটা আংটি কি প্রমাণ করে আমার ভাই আপনার বাবাকে খুন করেছে? তাছাড়া রাজু ভাইয়ের মতো একজন লোক কেন আপনার বাবাকে খুন করবে? নিশাত, আমার রাজু নির্দোষ। পৃথিবীর কোন ষড়যন্ত্রই আমার রাজুকে আইনের কাছে দোষী প্রমাণিত করতে পারবে না। ম্যাডাম, ঘর তল্লাশি করে দেখলাম রাজু ঘরে নেই। নিশ্চয়ই পালিয়েছে। পালিয়ে সে যাবে কোথায়? আইনের কাছে তাকে ধরা দিতেই হবে। আর তুমিও জেনে রাখো, আমার আদর্শবান ছেলে রাজু অন্যায়ের কাছে কিছুতেই মাথা নত করবে না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আপনি একজন খুনি সন্তানের মা হয়ে নিজের সন্তানের পক্ষ নিয়ে এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ বলছি, আর এই জন্য বলছি আমি এমন কোনো সন্তান পেটে ধরিনি যে মানুষ খুন করে সমাজে খুনি সন্ত্রাসী বলে চিহ্নিত হবে। তুমি হয়তো জানো ভদ্রতায় পারিবারিক শিক্ষা, আর আমিও আমার একমাত্র ছেলেকে ভদ্রতার শিক্ষা দিয়েই মানুষ করেছি। রাজু মানুষ হলে কাউকে খুন করতে পারতো না। অমানুষ বলে পিতৃ সমতুল্য বাবাকে খুন করে আজ ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। নিশাত, যদি সত্যিকার ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করে থাকেন তাহলে রাজুকে পুলিশের হাতে তুলে দিন। এই সমাজ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মারে, কাকে আমি বিশ্বাস করব? কাকে আমি বলবো আমার রাজু নির্দোষ, নিরপরাধ? কি চলছে? খালি দুজন দুজনকে দেখবেন, কথা কইবেন না। ওস্তাদ, আমার আবার শরম একটু বেশি, কিছু মনে করবেন না।
আমি আসি। মৌরে, তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? নিশাত দিয়েছে। জানো সুলতান, এই সেই রাজু যাকে নিশাত সবচেয়ে বেশি ভালোবাসতো। কত স্বপ্ন ছিল নিশাতের, সব সব কেমন জানি এলোমেলো হয়ে গেল। রাজুর নাম শুনে বুঝতে পেরেছিলাম, কিন্তু একটা ব্যাপার কি জানো, চৌধুরী আঙ্কেল যেভাবে খুন হয়েছে তাতে আমার ধারণা খুনির এটাই প্রথম খুন নয়, রীতিমতো সে পেশাদার খুনি। বলো কি? তাছাড়া নতুনও নিখোঁজ। কেমন যেন রহস্য গন্ধ পাওয়া যাচ্ছে। নিশাত যেভাবে পাগলের মতো ছুটাছুটি করছে তাতে তাতে আমার ভয় হচ্ছে নিশাতের কোনো ক্ষতি না হয়ে যায়। আমার মনে হয় আঙ্কেলের খুনের সাথে অন্য কারো হাত আছে। অবশ্যই, কিন্তু রাজু যতক্ষণ পর্যন্ত আইনের কাছে ধরা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল খুনির পরিচয় পাওয়া যাচ্ছে না। কক্সবাজার থেকে এসেছিলাম মা বোনের হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু ট্রেনিং শেষ করে এসে দায়িত্ব পেলাম মামুন চৌধুরী হত্যা মামলা। চাপা পড়ে গেল আমার মা বোনের হত্যা মামলা। তবু নিষেধের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাবা, বাবা, আমাকে একা ফেলে চলে গেলে বাবা। বাবা। নিশাত এবং সুলতান যেভাবে রাজুর পিছনে ছুটছে তাতে যে কোনো সময় আসল খুনের খবর জেনে যেতে পারে। তাই আসল রহস্য উদ্ঘাটনের আগে আর একটা চাঞ্চল্যকর খুন সংঘটিত হবে। হ্যাঁ, আর একটা খুন। তাহলে আমার আর কোনো অংশীদার থাকবে না, আমার পথ হবে পরিষ্কার। পরিস্থিতি উল্টে যাওয়ার আগেই আজ রাতে নিশাতকে দুনিয়া থেকে সরিয়ে দে। আর নিশাত খুন হলে পুলিশ পাগলা কুত্তার মতো রাজুকে খুঁজবে। এভাবে আর কতদিন আত্মগোপন করে থাকব? এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আর সহ্য হয় না। নিশাত চলে এসেছে, আমি নিশাতের কাছে যাব। মিথ্যে খুনের দায়ে পালিয়ে থেকে আমি নিশাতের সন্দেহের কারণ বাড়াতে চাই না। আমি ওকে সত্য কথা খুলে বলবো। রাজু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। রাজু, আমার আব্বুকে খুন করেও তোমার স্বাদ মেটেনি। আজ গুন্ডা নিয়ে এসেছো আমাকে খুন করতে। তুমি আমাকে বারবার ভুল বুঝছো নিশাত। তোমার বাবার বন্ধুত্বের সুযোগ নিয়ে করিম বক্স তোমার বাবার বুকের রক্ত চুষে খেয়েছে, আর তাকে তুমি আজও শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছো। আমার ভালোবাসাকে অপমান করছো। তোমার এই মিথ্যে ভাষণ দিয়ে আমার মন ভরাতে পারবে না রাজু। তুমি আমার বিষয় সম্পত্তি লুটে নেবার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার আব্বুকে খুন করেছো। মিথ্যে, মিথ্যে, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। নিশাত, নিশাত, আমি তোমার বাবাকে খুন করিনি। আমি খুনি নই, আমি খুনি নই। রাজু,
সত্য যতই নিষ্ঠুর হোক না কেন, আদালতেই সত্য মিথ্যার প্রমাণ হবে। নিশাত, Let's move! চলো। রাজু, রাজু, দাঁড়াও রাজু, রাজু। মৌরি, হ্যাঁ, তুমি কি নিশাতের কোনো খোঁজ খবর নাও? মেয়েটা বড় একা হয়ে গেল, ওর জন্য বড় মায়া হয়। এত বড় বাসায় ওকে দেখার মতো কেউ নেই। মা, নিশাতকে এত করে বললাম আমাদের এখানে থাকতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এখন থেকে বোধহয় তাই থাকতে হবে রে। নিশা, গত রাতে মুখোশধারী গুন্ডারা আমাকে খুন করতে চেয়েছিল। বলিস কি? হ্যাঁ, ওই গুন্ডা গ্রুপের লিডারকে জানিস? রাজু। রাজু, 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 রাজু। কি বলছো মা? আমি এতদিন বিশ্বাস করতে পারিনি যে ওই রাজই আমার আব্বুকে খুন করেছে, কিন্তু গত রাতের ঘটনা আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। নিশাত, কোথায় যেন আমাদের বারবার ভুল হচ্ছে। এমনও তো হতে পারে রাজু তোর কাছে এসেছিল আত্মসমর্পণ করতে, আর এসে সে এই পরিস্থিতির শিকার হয়েছে। অসম্ভব, ওই খুনিটা নিশাতকে খুন করতে এসেছিল। ওই রাজু নিশাতের বাবাকে খুন করেছে। মা, এতেই প্রমাণ হয় না রাজুই চৌধুরী আঙ্কেলকে খুন করেছে। আইনচার উপযুক্ত সাক্ষী প্রমাণ। পুলিশের কাছে যে প্রমাণ আছে এবং গত রাতে সে নিশাতকে খুন করতে চেয়েছিল, তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তোমাদের চোখে রাজু খুনি হলেও আমি এই মুহূর্তে রাজুকে খুনি ভাবতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজুকে যেভাবেই হোক আইনের কাছে রাজুকে আত্মসমর্পণ করাবই। আমি রাজুর পক্ষে নিজেই উকিল হয়ে আদালতে দাঁড়াবো। আমার বিশ্বাস রাজু নির্দোষ। আঙ্কেলের খুনের পিছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। কি সামান্য একটা মেয়েকে তোরা খুন করতে পারলি না? নিশাতকে শেষ করে দিয়েছিলাম লিডার, কিন্তু কোত্থেকে ওই রাজু এসে ওকে বাঁচিয়ে দিল। কি রাজু, এই সুযোগে দুজনকেই শেষ করে দিতে পারলি না? লিডার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ লিডার, রাজু দুর্বল জায়গায় আঘাত করলেই মানে? সাব্বাস নাগমা, সাব্বাস। সদাগর, বলুন লিডার। যা, রাজুর বোনকে তুলে নিয়ে আয়। এবার শুরু হবে আসল খেলা। দোলনায় দুলছি, প্রেম করছিস? আমারও অনেক দিনের শখ রে, আমিও প্রেম করব। আমি প্রেম করব। শোনো, ভয় ভয় কিছু নেই। শোনো 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 না, ওই যে দূরের বুলবুলি পাখিটা না, তুমি আমার বুলবুলি পাখি। হ্যাঁ, চল। মা, আখি,
আমাকে মার কাছে নিয়ে চল। আখি 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 ওঠ আখি 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 ওঠ আখি ওঠ না আখি বাবা বাবা পুলিশ আসবে, তুই পালা। তুই ধরা পড়লে তোর মা বোনের হত্যার প্রতিশোধ কে নেবে? তুই পালিয়ে যা রাজু, পালিয়ে যা। আমি তো যেতে দেব না। তুই পালা রাজু, তুই পালা। আমি তো রাজু ওমা ওমা তোমাদের রক্তের প্রতিশোধ আমি নেবই। যারা আমাকে মিথ্যে খুনের আসামি বানিয়েছে তাদের খুনি প্রমাণ করে আমি এই সমাজকে চিৎকার করে বলবো, আমি খুনি নই, আমি খুনি নই। ওনাদের কে খুন করেছে? আমার মনে হয় এটা সদাগর চক্রের কাজ। লাশ পোস্টমর্টম করার ব্যবস্থা করো। ভাই বলদ, আমি কি তোদের রাজুর মা বোনকে খুন করতে বলেছিলাম? আমি তো বলেছিলাম রাজুর বোনকে তুলে আনতে। আমি চেয়েছিলাম রাজু খবর পেয়ে তার বোনকে উদ্ধার করতে এখানে আসবে, আর তোরা সেই সুযোগে পুলিশকে ইনফর্ম করবি। লিডার, রাজুর বোনকে তুলে আনার সময় ওর মা বাধা দেয়। বাধ্য হয়ে রাজুর বোনকে খুন করি। হঠাৎ রাজু আমাদের উপর আক্রমণ করে বসে। রাজুকে ছোড়া মারতেই ওর মা সামনে এসে পড়ে। রাজুর মা মারা গেল, তাই না? রাজুর বোনও মারা গেল, তাই না? রাজু তোদের চিনে ফেলেছে। ও এখন পাগলা কুত্তার মতো তোদের খুঁজে বেড়াবে। পুলিশ হয়তো এতক্ষণে সব জেনে গেছে। এখন তোরা ধরা পড়লেই সব ফাঁস হয়ে যাবে। লিডার, এবারের মতো আমাকে বাঁচান লিডার। কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাক। সময় সুযোগ মতো তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি নিশ্চয় হয়ে যাবো, আমি নিশ্চয় হয়ে যাবো। ওই রাজু আমার সর্বনাশ করে চলেছে। পুলিশ ওকে ধরতে না পারলে ও আমার জীবনের হাত দেবে। মিস্টার করিমবাক্স, আপনি? ইয়েস, আমি জানতে এসেছি যে রাজু আমার প্রাণপ্রিয় বন্ধুকে খুন করেছে। সেই রাজু আমাকে পথের ফকির বানাবার জন্য একের পর এক আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে যাচ্ছে, অথচ আপনার পুলিশ ডিপার্টমেন্ট আজ পর্যন্ত ওই খুনি সন্ত্রাসী রাজুকে ধরতে পারছে না। বাট ওয়াই? আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন মিস্টার করিমবাক্স। আজ খুনি সন্ত্রাসী রাজু আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, কাল আমার জীবনের উপরে হাত দেবে। তখন আপনার কি করা থাকবে মিস্টার কমিশনার? আপনি যেভাবে সরাসরি রাজুকে খুনি সন্ত্রাসী বলছেন, আইন কিন্তু সেভাবে বলতে পারে না। তাছাড়া মামুন চৌধুরী হত্যার মোটিভ এখন অন্যদিকে মন নিয়েছে। কমিশনার! ইয়েস মিস্টার করিমবাক্স, সদাগর নামের নামধারী এক সন্ত্রাসী রাজুর মা বোনকে খুন করেছে। পুলিশ এখন ভাবছে রাজু যদি খুনি হয় তাহলে কি কারণে রাজুর মা বোনকে কথিত খুনি সদাগর কার নির্দেশে খুন করতে পারে। এখন সত্যের রহস্য উদ্ঘাটন করতে হলে পুলিশের প্রয়োজন রাজু এবং সদাগরকে। ওদেরকে গ্রেপ্তার করতে পারলেই সমস্ত রহস্যের জাল উন্মোচন হয়ে যাবে। রাজুর মা বোনের হত্যার সঙ্গে
মামুন চৌধুরী হত্যার তো কোনো যোগসাজশ দেখছি না। সেটা পুলিশ ভাববে, আপনি যান। আজ থেকে পুলিশ আপনার জানমালের নিরাপত্তা দেবে। ওকে, চলো। বল বল, কে মামুন অ্যান্ড করিম গ্রুপকে ধ্বংস করে চলেছে? বল। আমি জানি না। বল। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো, এসিপি নিশাত বলছি। জি জি স্যার, আমি গ্রেফতারকৃত ক্রিমিনালদের মুখ খুলবার চেষ্টা করছি। জি জি স্যার, ওকে স্যার। এভাবে কাউকে অপমান করা ঠিক না। বিনা অনুমতিতে কারো চেম্বারে প্রবেশ করা ঠিক নয়। এসিপি নিশাত, আমি কখনো কারো অনুমতি নিয়ে কাজ করি না। মাইন্ড ইট, এটা পুলিশ প্রশাসনের চেম্বার, এখানে ব্যক্তিগত কোনো ইচ্ছেই চলে না। কোনটা চলে আর কোনটা চলে না তা আমার জানার ইচ্ছে নেই। আমি জানতে এসেছি আমার লোকদেরকে কেন ধরে আনা হয়েছে। সেই জবাব আইন আপনার কাছে দিতে বাধ্য নয়, কিন্তু আপনার আইন আমার জবাব দিতে বাধ্য। হোয়াট? এসিপি নিশাত, তোমার আজকের অপমানের কথা আমি অনেকদিন মনে রাখবো, অনেকদিন। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। ওকে 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 ওকে। অনেকদিন পর তোর সাক্ষাৎ পেলাম। তোর আমার মা বোনকে খুন করেছিলি, ওই খুনের বদলা নেওয়ার জন্য পুলিশে চাকরি নিয়েছি। সেদিন তুই বেঁচে গেছিলি এসিপি নিশাতের জন্য, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তুই তো দোষ। তোর মতো সামান্য ইন্সপেক্টরকে সাহায্য করার জন্য এই নাগমাই যথেষ্ট। বল সদাগর কোথায়? বল সদাগর কোথায়? তোদের লিডার সদাগর ইন্সপেক্টর সুলতানের মা বোনকে হত্যা করে কোথায় গা ঢাকা দিয়েছে বল। আমি জানি না। বল। জানি না। জানিস না? না, আমি জানি না। বল, এখন বল, মামুন চৌধুরীকে কে খুন করেছে? বল বল, রাজু মামুনকে কে খুন করেছে? বল। আমি জানি না। বল, মুখ খুলবি না? জানি না। যেভাবে হোক ওর মুখ খোলাতেই হবে। জানতে হবে সমস্ত খুনের নায়ককে। ওকে? ইয়েস স্যার। রাজুর কোনো সন্ধান পেলে? না, এখনো পাইনি। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে।
মৌরি, রাজু গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রহস্যের জট কোনো দিনও খুলবে না। অবশ্যই খুলবে, এবং আমি তোকে এ ব্যাপারে সাহায্য করব। তুই সহযোগিতা করবি? ইয়েস, আমি তোকে কথা দিচ্ছি, রাজুকে যেভাবেই হোক আইনের কাছে আত্মসমর্পণ করাবই। আর এজন্যই আজ থেকে রাজুকে আমি ছায়ার মতো অনুসরণ করব। করিম বক্স, তুই আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, আমার মা বোনকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিয়েছিস। আমি তোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তোকে নিঃস্ব করে রাস্তায় এনে দাঁড় করাবো, তারপর তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। না রাজু, না, প্রতিহিংসার বশবর্তী হয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিও না। মৌরি, তুমি এখানে এলে কি করে? রাজু, আমাকে ভয় পাবার কিছু নেই। রাজু, আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি এইভাবে নিজেকে আড়াল করে রেখো না। আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করো। মৌরি, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন অসহায় মানুষের আত্মচিৎকার শুনেও নীরব থাকে, যে আইন বিত্তশালীদের বৃত্তের কাছে বিক্রি হয়ে যায়, সে আইনের কথা বলছো? না রাজু, না, আইন কারোর ইচ্ছে মতো চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। তাই যদি হয়, তাহলে তোমার আইন পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে? পারবে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবে না। রাজু, জীবন প্রদীপ যার একবার নিভে যায়, সেই প্রদীপের আলো আর কখনোই জ্বলে না। কিন্তু যারা মানুষের জীবন কেড়ে নেয়, আইন সেসব খুনিদের শাস্তি দেয়। আইন সবার জন্য সমান। হ্যাঁ রাজু, হ্যাঁ, বিত্তশালী প্রভাবশালীরা কখনো আইনের ঊর্ধ্বে নয়। মৌরি, হ্যাঁ রাজু, আমি চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করে আদালতে দাঁড়াবে। আমি তোমার হয়ে আদালতে লড়ব। তোমার দেওয়া তথ্য মতো আমি প্রমাণ করে ছাড়বো তুমি নির্দোষ। কিন্তু মৌরি, কোনো কিন্তু না রাজু, আমি তোমাকে তোমার নিঃস্বার্থের ভালোবাসার কসম দিয়ে বললাম, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ মৌরি, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমি আদালতে চিৎকার করে বলবো, আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। কি ব্যাপার? হ্যালো। মিস্টার করিম বক্স, ইউ আর আন্ডার অ্যারেস্ট। What? আমার অপরাধ? রাজু পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে, তাতে আপনি চৌধুরী অ্যান্ড বক্স কোম্পানির কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। পুলিশের ধারণা, এই কোম্পানির হিসাব নিকাশ নিয়েই মামুন চৌধুরী খুন হয়েছে। একজন খুনির জবানবন্দিতেই কি প্রমাণ হয় যে আমি খুনি? সেটা প্রমাণ করবে আদালত। আপনি এই শহরে এক দাগি আসামিকে দিয়ে রাজু মামুনকে হত্যা করিয়েছেন। ওই খুনি সদাগর আমার মামুনকে হত্যা করেছিল। ড্যাড, ওরা যা বলছে সবই কি সত্যি? বলো ড্যাড। তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম। কিসের অভাব ছিল তোমার? এই তোমার আদর্শ, এই তোমার মনুষ্যত্ব।
আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। আমি একটি একটি করে অভিযোগ খণ্ডন করে প্রমাণ করব এই করিম বক্স সম্পূর্ণ নির্দোষ। অর্ডার। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামুন অ্যান্ড করিম কোম্পানির প্রায় 5 কোটি টাকা আত্মসাতের আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনাব করিম বক্সকে বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মামুন চৌধুরীর খুনের সাথে করিম বক্সের আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খুনের মামলা হতে মিস্টার করিম বক্সকে অব্যাহতি দেওয়া হলো। অপর আসামি মামুন চৌধুরী হত্যাকারী হিসেবে আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড। অর্ডার, অর্ডার। না হুজুর, না হুজুর, রাজু মামুন চৌধুরী খুনি নয়। ওই করিম বক্স মামুন চৌধুরীকে আমার চোখের সামনে খুন করেছে। করিম বক্স? ওই চাকরের বাচ্চা চাকর, তুই আজও বেঁচে আছিস? হ্যাঁ করিম বক্স, হ্যাঁ, তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমি আজও বেঁচে আছি। আরে রাখ, শয়তানকে ফাঁসি দেয়া এত সহজ নয়। চৌধুরীকে যেভাবে খুন করেছিলাম সেইভাবে আজ আমি তোদের দুজনকে খুন করব। আমাদেরকে খুন করার আগে তোদের মতো সমাজের শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সমাজের শত্রুদের হাত বড়ই শক্ত এসিপি নিশাত, বড়ই শক্ত।
মা নিশাত